भारत की शाश्वत आत्मा में आपका स्वागत है, जहां इतिहास और पौराणिक कथाएं जीवंत हो उठती हैं। ये है भारत कथा। নমস্কার, আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বৈদিক জ্যোতিষশাস্ত্রে ভীষণই রহস্যময়, আর সত্যি বলতে কি অনেক সময় একে একটু ভুলভাবেই ব্যাখ্যা করা হয়। আজ আমরা এক অদ্ভুত আধ্যাত্মিক আবহে অশ্লেষা নক্ষত্রের একদম গভীরে প্রবেশ করব। চলুন সর্পশক্তির এই অদেখা আর রোমাঞ্চকর জগৎটাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরুতেই একটা কথা ভাবুন তো, কিভাবে অশ্লেষার এই কুণ্ডলীবদ্ধ বা পেঁচিয়ে থাকা সর্প একই সঙ্গে মারাত্মক বিষ আর একদম চূড়ান্ত আধ্যাত্মিক নিরাময়ের প্রতীক হতে পারে। কি এমন লুকিয়ে আছে এর ভেতর যা এই নক্ষত্রকে অদেখা ধন আর গভীর প্রজ্ঞার রক্ষক করে তুলেছে? অন্ধকারেও স্পষ্ট দেখার যে এক অদ্ভুত ক্ষমতায় নক্ষত্রের আছে, আজ আমরা তার সবটুকু রহস্য ধাপে ধাপে উন্মোচন করব। তো চলুন প্রথমেই দেখে নিই সর্পের পবিত্র রহস্য, প্রজ্ঞা আর অনুভূতির এক অপূর্ব মিলন। আমরা জানি অশ্লেষার অধিপতি গ্রহ হল বুধ, আর বুধ মানেই হল তীক্ষ্ণ প্রজ্ঞা আর বিশ্লেষণের ক্ষমতা, তাই না? কিন্তু অন্যদিকে দেখুন, এই নক্ষত্রের প্রতীক হল একটা কুণ্ডলীবদ্ধ সাপ, যা আমাদের ভেতরে লুকিয়ে থাকা গভীর কুণ্ডলিনী শক্তির কথা বলে। মানে একদিকে বুধের একদম লজিক্যাল বা যৌক্তিক বুদ্ধি, আর অন্যদিকে সর্পের রহস্যময় ইনটিউশন বা স্বজ্ঞাত প্রকৃতি। এই দুটোর এক অসাধারণ, বলতে পারেন প্রায় ম্যাজিক্যাল একটা মিলন ঘটে এই নক্ষত্রে। ধ্রুপদী জ্যোতিষশাস্ত্রে একটা দারুণ কনসেপ্ট আছে, যাকে বলা হয় বিশাশ্লেষণ। এর সোজা মানে হল সাপের পেঁচিয়ে ধরা বা একদম ৮-৬ আলিঙ্গন। বাস্তব জীবনে এটা কিভাবে কাজ করে জানেন? এটা হলো কোনো কিছুর প্রতি তীব্র ফোকাস বা কোনো কিছুকে গভীরভাবে আঁকড়ে ধরার প্রবণতা। কোনো একটা বিষয়কে একদম সম্পূর্ণভাবে আয়ত্ত করার যে অদম্য জেদ, এটাই হলো সেই বিশাশ্লেষণ। এবার আমরা আসছি আমাদের দ্বিতীয় অংশে, বিষ ও নিরাময়ের পুরাণ, নাগের দ্বৈত সত্তা। হিন্দু পুরাণ ঘাটলে দেখবেন শেষ নাগ, বাসুকি বা কালিয়া নাগের মতো নাগদের কিন্তু স্রেফ সাধারণ সাপ হিসাবে ভাবা হয় না। এরা হলেন জাগতিক আর আধ্যাত্মিক জগতের একদম বর্ডারের পাহারাদার। মহাজাগতিক যত গোপন রহস্য আছে আর ঐশ্বরিক যে জ্ঞান, তার পবিত্র রক্ষক হিসাবেই কিন্তু তাদের পূজা করা হয়। তাই এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো অশ্লেষার সাথে যুক্ত এই যে বিষ শব্দটা, এটা কিন্তু আক্ষরিক অর্থে কোনো বিষ নয়, এটা একটা মেটাফার বা রূপক। জীবনের যত বিষাক্ততা, মানসিক আঘাত বা নেগেটিভিটি আছে, সেগুলোকে শুষে নিয়ে একদম ওষুধে বা নিরাময়ে বদলে ফেলার ক্ষমতা এটা নির্দেশ করে। ঠিক যেমন সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব মহাজাগতিক বিষ বা হলাহল পান করে বিশ্বকে বাঁচিয়েছিলেন, অশ্লেষাও ঠিক এভাবেই গভীর মানসিক বিষাক্ততাকে ধারণ করে তাকে সারিয়ে তোলার এক অদ্ভুত ক্ষমতা রাখে। এর পরের বিষয়টা আরও গভীর, বিরল চতুর্থ পদ, সমুদ্রে সর্পের নিমজ্জন। দেখুন, অশ্লেষার প্রথম ৩টে পদ সাধারণত ভীষণ রকমের উচ্চাভিলাষী, একটু হিসেবি আর জাগতিক বুদ্ধি দিয়ে চলে। কিন্তু চতুর্থ পদের গল্পটা একদম আলাদা। মীন নবাংশে থাকা এই পদটি অশ্লেষার ওই তীক্ষ্ণ ধারটাকে একদম নরম করে দেয়। এখানে সাপের কুণ্ডলিটা আর বাইরের জগতের দিকে খোলে না, বরং সেটা একদম ভেতরের দিকে অন্তর্মুখী হয়ে এক গভীর আধ্যাত্মিক আর স্বপ্নালু রূপ নিয়ে নেয়। বিষয়টা একটু তলিয়ে দেখলে বুঝবেন, মীন নবাংশের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এদিকে কর্কট রাশি আর মীন নবাংশ দুটোই জলজ, ফলে এখানে একটা জলের উপর জল বা ওয়াটার অন ওয়াটার ডাইনামিক তৈরি হয়। বুধ আর বৃহস্পতির এই যে একটা অন্তর্নিহিত দ্বন্দ্ব, এটা আমাদের লজিক্যাল চিন্তাধারাকে এক অসীম, প্রায় অতিপ্রাকৃত মানসিক সেন্সিটিভিটিতে গলিয়ে দেয়। মানে এরা তখন শুধু নিখাত যুক্তি দিয়ে নয়, বরং মনের স্থিরতা আর ধ্যানের মাধ্যমেই আসল সত্যটা খুঁজে পায়। আচ্ছা, এই গভীর আধ্যাত্মিক আবেহে আমরা মুহূর্তের জন্য একটু বিরতি নিচ্ছি। এমন আরও অনেক চমৎকার ঐশ্বরিক গল্প, মন্দিরের ইতিহাস আর সনাতন জ্ঞান যদি নিয়মিত পেতে চান, তাহলে ভারত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন আমাদের এই পবিত্র যাত্রায় আবার ফিরে যাই। এবার চলুন দেখে নিই অ্যাস্ট্রোবাস্তুতে লুকানো লক্ষণগুলো। আমাদের ভৌতগৃহে কিভাবে কাজ করে এই মহাজাগতিক শক্তি। আপনাদের বাড়িতে যদি অশ্লেষার প্রভাব থাকে, তবে বেশ কিছু মজাদার অথচ খুব স্পেসিফিক লক্ষণ চোখে পড়বে। যেমন ধরুন, বিছানা বা আলমারির নিচে জমিয়ে রাখা পুরনো জিনিসের স্তূপ, কিংবা রান্নাঘরের সিঙ্ক বা ওয়াশরুমে বারবার জল আটকে যাওয়া বা জল খুব ধীরে নামা। আর হ্যাঁ, টিভি বা কম্পিউটারের পেছনে পেঁচানো তারের সেই বিশাল জট। ভাবলে অবাক লাগে, এই কুণ্ডলীবদ্ধ আর লুকানো শক্তি ঠিক এভাবেই আমাদের চারপাশে ভূত পরিবেশে ফুটে ওঠে।
আরও কিছু লক্ষণ আছে কিন্তু। সাপ তো সাধারণত অন্ধকার আর স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে, তাই না? তাই ঘরের স্যাঁতসেঁতে কোণ বা দেওয়ালের রং খসে পড়া কিন্তু অশ্লেষার একটা বড় সংকেত। ভুল জায়গায় ওষুধ বা কেমিক্যাল জমিয়ে রাখাও এর আরেকটা লক্ষণ। শুধু তাই নয়, অনেকেই অবচেতনভাবে নখ কামড়ান বা আঙুলের চামড়া খুঁড়তে থাকেন। এটাও আসলে ভেতরের চাপা স্নায়বিক উত্তেজনারই একটা ফিজিক্যাল প্রকাশ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক আওয়েটা হলো এই লক্ষণগুলো জাস্ট একটা সিগন্যাল। শুধু ঘরের ওই তারের জট ছাড়ালে বা সিঙ্ক পরিষ্কার করলেই কিন্তু কাজ শেষ নয়। এটা আসলে একটা মেসেজ যে মনের ভেতরে জমে থাকা ইমোশনাল আবর্জনা বা মানসিক টক্সিসিটিকেও পরিষ্কার করতে হবে। মানে বাইরের পরিবেশের সাথে সাথে ভেতরের শুদ্ধিটাও সমানভাবে জরুরি। তো এর সমাধান কি? চলুন দেখি ঐশ্বরিক প্রতিকার এবং সর্পশক্তির ভারসাম্য বিধান। আধ্যাত্মিক সুরক্ষা আর নাগদেবতাদের কৃপা পাওয়ার জন্য নাগ গায়ত্রী মন্ত্র কিন্তু ভীষণ পাওয়ারফুল। মন্ত্রটি হল ওম সর্পভ্যম চ বিদ্মহে বিশ্বার্চিতভ্যম ধীমহি তন্নো নাগ প্রচোদয়াৎ। একদম মন থেকে পূর্ণ ভক্তি আর শ্রদ্ধার সাথে এই পবিত্র মন্ত্র জপ করলে তা আমাদের ভেতরের বিষাক্ততাকে শান্ত করে আর চারপাশে একটা স্পিরিচুয়াল শিল্ড বা আধ্যাত্মিক পর্ম তৈরি করে দেয়। শাস্ত্র বলছে বুধবার হল নাগ পূজার জন্য সবচেয়ে সেরা দিন। নিয়মটাও খুব শান্ত আর ভক্তিপূর্ণ। বুধবার একদম ভোরে উঠে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর মনকে শান্ত করে 108 বার ওম নাগে ভিও নমঃ মন্ত্রটি জপ করতে হয়। আর যদি সম্ভব হয় কোনো নাগ মন্দিরে গিয়ে বিগ্রহে দুধ আর হলুদ অর্পণ করলে ঐশ্বরিক কৃপা খুব দ্রুত লাভ করা যায়। পাশাপাশি আমাদের ডেইলি লাইফস্টাইলেও কিছু ছোট ছোট পরিবর্তন এই শক্তিকে ব্যালেন্স করতে দারুণ সাহায্য করে। যেমন বুধবারে শুধু ফল আর দুধ খেয়ে একটা হালকা উপবাস রাখা যেতে পারে। সবুজ রঙের জিনিস দান করা বা সবুজ এবং ধূসর রঙের পোশাক পরা খুব ভালো। আর হ্যাঁ, বাড়িতে সঠিক নিয়ম মেনে বুধযন্ত্র বা নাগযন্ত্র স্থাপন করাটাও অত্যন্ত শুভ। এই কাজগুলো বুধ এবং নাগ দুজনেকেই ভীষণ শান্ত রাখে। রত্ন পাথরের কথায় যদি আসি, বুধের প্রতিনিধিত্বকারী রত্ন হল পান্না বা এমারেল্ড। সঠিকভাবে শোধন করে বুধবারে এই রত্ন ধারণ করলে তা বুধের ওই বৌদ্ধিক শক্তিকে দারুণভাবে ব্যালেন্স করে। কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি। প্রপার জ্যোতিষশাস্ত্রীয় পরামর্শ আর গাইডেন্স ছাড়া কিন্তু কোনো রত্নই পরা উচিত নয়, একদমই নয়। দিনের শেষে আজকের এই পুরো আলোচনার মূল কথায় যদি ফিরে আসি, তাহলে দেখব সবচেয়ে বড় আর আসল প্রতিকার হল আমাদের নিজস্ব আত্মসচেতনতা। একটা সাপ যেমন তার পুরনো খোলস ছেড়ে নতুন জীবন পায়, ঠিক তেমনি আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত পুরনো আর বিষাক্ত আসক্তিগুলোকে ছেড়ে দিয়ে সাধারণ চেতনা থেকে এক গভীর ঐশ্বরিক জ্ঞানের দিকে এগিয়ে যাওয়া। আমাদের অন্তরের প্রার্থনা, নাগদেবতাদের ঐশ্বরিক কৃপা যেন জীবনের সমস্ত বিষাক্ততাকে অমৃতে পরিণত করার এই জার্নিতে আমাদের সঠিক পথ দেখায়। আত্মার সেই অদেখা আর লুকিয়ে থাকা পথগুলো যেন পরম সত্যের আলোয় আলোকিত হয়ে ওঠে। আজ শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। একবার শান্ত হয়ে ভেবে দেখুন তো, যখন আমাদের আত্মার সেই ঘুমিয়ে থাকা সাপ শেষ পর্যন্ত তার কুণ্ডলী সম্পূর্ণভাবে খুলে দেবে, তখন সে আসলে কি উন্মোচন করবে? তাকে শুধুই আমাদের জাগতিক মায়া আর আসক্তির প্রকাশ ঘটাবে, নাকি আমাদের সামনে মেলে ধরবে মহাজাগতিক সত্যের এক সীমাহীন মহাসাগর? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। भारत कथा को देखने के लिए आपका धन्यवाद। ऐसे ही और वीडियो देखने के लिए सब्सक्राइब करें और कमेंट्स में जय भारत लिखना ना भूलें। नमस्ते।